আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশের কিছু ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার, যেগুলো দিয়ে আমরা খুব সহজে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো বা আমাদের মনের ভাবগুলা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকের রুল নাম্বার ওয়ান হচ্ছে, আমাদের যদি কোনো কিছু দরকার বা কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আমরা সিম্পলি নিড টু দিয়ে আমাদের বাক্যগুলো বলবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের বেস ফ্রম, যেটাকে আমরা বি ওয়ান বলি। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথম বাক্যটা হচ্ছে, আমার ইংরেজি শেখা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আমি বলি আমার একটি বই কিনা প্রয়োজন, এটার ইংরেজি কি হবে? I need to I buy a book. ওকে, আই নিড টু বাই এ বুক। দেন হচ্ছে, আচ্ছা আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম। আমি যদি বলি আমার ঢাকা যাওয়া দরকার বা আমার ঢাকা যাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে ইংরেজি বাক্যটা কি হবে? I need to go to Dhaka. আই নিড টু গো টু ঢাকা। আচ্ছা, এটা ছিল রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার টু, খুবই ইম্পর্টেন্ট রুলস গুলা। ঠিক আছে, দুই নাম্বার রুলস হচ্ছে, কোনো কিছুর সমস্যা হচ্ছে বোঝাতে। যেমন আমাদের প্রতিদিনের কাজকর্মে আমাদের অনেক কিছুতে সমস্যা হয়, এরকম সমস্যা হয় এরকম বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সেক্ষেত্রে আমরা বলবো যে আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্বের সাথে একটা একটা আইএনজি যুক্ত করব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইংরেজি বাক্যটা কিভাবে হবে? যেমন এখানে আমার বন্ধুদের বোঝাতে আমার সমস্যা হচ্ছে, এটা একটা। তারপর দেখেন, আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন এই বাংলা বাক্যটার মধ্যে সাবজেক্ট আই, এই বাংলা বাক্যটার মধ্যে সাবজেক্ট আই, এই জন্য এখানে আই এর পরে এম যুক্ত হয়েছে, এখানেও আই এর পরে এম যুক্ত হয়েছে। ঠিক আছে, এখন আমাকে একটু একজন বলেন যে এখানে যদি আই না হয়ে অন্য সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব কাকে ইউজ করব? যদি এখানে হি হয় তাহলে কাকে ইউজ করব? হি, সি, ইট ইজ একটা ব্যক্তি একটা বস্তু থাকলে আমরা ইজ কে নিব। ইজ কে নিব। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, ঠিক আছে, তাহলে আমরা কাকে তাহলে নিব? আমরা অক্সিলারি ভার্ব আর কে। আর কি ইউজ করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে এই যে এটা দেখেন, আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তাহলে আমাদের ইংরেজি সেন্টেন্সটা কি হবে? আই এম হ্যাভিং আ হার্ড টাইম। এখানে ভার্বটা ছিল ডাউনলোড, সেক্ষেত্রে আমরা এই ডাউনলোডের সাথে একটা আইএনজি যুক্ত করলাম। তাহলে কি হবে? আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং সংস। আমার ডাউনলোড ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি? আই এম হ্যাভিং আ হার্ড টাইম আনসারিং ইউর কোশ্চেন্স। ঠিক আছে, তারপর দেখেন, আমার ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা কি বলবো? আই এম হ্যাভিং আ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট। ঠিক আছে, আমি যদি বলি রানার ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে, তাহলে সেই ইংরেজি সেন্টেন্সটা কি হবে? রানা is having a hard time browsing internet. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে, আমার কাজটি করতে সমস্যা হচ্ছে। এখানে আই এম হ্যাভিং আ হার্ড টাইম ওয়ার্কিং, না, এখানে হবে ডুইং। ঠিক আছে, এখানে আমরা ডুইং ব্যবহার করব। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে সমস্যা হচ্ছে। ওকে, তারপরে রুল নাম্বার থ্রি, খুব ইফেক্টিভ, খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। আমাদের কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝাতে। ঠিক আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। আমাদের যেই জিনিসটার তে সমস্যা হচ্ছে সেটা নিশ্চয়ই কোনো একটা জিনিসের সাথে, সেটা কোনো একটা নাম, নাউন। তাহলে আমরা কিভাবে বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ, দেন হচ্ছে যে জিনিসের সাথে সমস্যা হচ্ছে সেটার নামটা বলে দিব। তাহলে আমরা কিভাবে বলতে পারি? এখানে প্রথম বাক্যটা আছে, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে নাউনটা হচ্ছে কম্পিউটার। তাহলে আমরা কিভাবে বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার। ঠিক আছে, আর যদি এখানে আমি আমার কম্পিউটারের সমস্যা হচ্ছে, তাহলে এভাবে দিতে পারি, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। ঠিক আছে, এখানে উইথ মাই বললে আরো সুন্দর হবে। নেক্সট হচ্ছে, আমার মোবাইলে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। ঠিক আছে, এখানে নাউনটা ছিল মোবাইল, তাই আমি আমাদের স্ট্রাকচার অনুযায়ী দেয়ার ইজ সামথিং রং, দেন হচ্ছে উইথ প্লাস মাই, না মাই মোবাইল, এটা ছিল নাউন। ঠিক আছে, আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। ঠিক আছে, আমার টেলিভিশনের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। ঠিক আছে, আচ্ছা। রুল নাম্বার ফোর,
কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের প্রতিদিনের কাজকর্ম শেষ করার জন্য অনেক রকমের ডিসিশন নিয়ে থাকি, তাহলে আমরা কিভাবে বলতে পারি? সেই স্ট্রাকচারটা হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, ঠিক আছে? আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব এর বাংলা মিনিংটা হচ্ছে কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়া। তাহলে আমরা এখানে একটু যদি দেখি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আই হ্যাভ ডিসাইডেড টু, তারপর হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমরা যদি একটু ভার্বটা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব, লার্ন শেখা, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা লার্নের B1 বেস ফর্মটা ইউজ করেছি, ঠিক আছে? এখানে আমরা লার্ন দেই নাই, লার্নিং দেই নাই, এরকম করে হ্যাভ লার্নড এটাও দেই নাই, আমরা জাস্ট লার্ন ইউজ করেছি বেস ফর্মটা, ঠিক আছে? একবারে মূল ফর্মটা ব্যবহার করলাম। তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আচ্ছা, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এই বাক্যে যদি আমরা বলি যে ভার্ব কোনটা, তাহলে পরিবর্তন, এই যে চেঞ্জ, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, এটা ইংরেজি কি হবে? I have decided to help the poor. আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর। আচ্ছা, তারপর একটু বলেন, আমি নিজেকে পরিবর্তন, আমি, আচ্ছা এটা দুইবার, হ্যাঁ এটা দুইবার হয়ে গেছে। নাম্বার 5 হচ্ছে কোনো কিছু করার চেষ্টা করতেছি, বা আমরা কোনো কিছু করার চেষ্টা করছি, তুমি কোনো কিছু করার চেষ্টা করছো, তারা কোনো কিছু করার চেষ্টা করছে। তাহলে এরকম এই বাংলা বাক্যগুলো আমরা ইংরেজি করব একটা সিম্পল স্ট্রাকচার দিয়ে, সেটা হচ্ছে আই এম ট্রাইং টু প্লাস ভার্বের বেস ফ্রম, ভার্বের B1, ঠিক আছে? এখানে সাবজেক্ট আই এর জায়গায় ইউ হতে পারে, কারো নাম হতে পারে, হি সি ইট উই দে, এগুলো হতে পারে, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বকে ইউজ করব। আই হলে এম, হি সি ইট কারো নাম হলে ইজ, আর প্লুরাল সাবজেক্ট হলে আমরা আর ব্যবহার করব, ঠিক আছে? তাহলে প্রথম বাক্যটা, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, তাহলে এটা ইংরেজি কি হবে? আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি যদি বলি যে সে ইংরেজি শেখার চেষ্টা করতেছে, তাহলে এটার ইংরেজি কি হবে? সে ইংরেজি শেখার চেষ্টা করতেছে। He is trying to learn English. হি ইজ ট্রাইং টু লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শেখার চেষ্টা করতেছি। We are trying We to are, learn English. উই আর ট্রাইং টু লার্ন ইংলিশ, ঠিক আছে? আমরা ইংরেজি শেখার চেষ্টা করতেছি, এটা কি হবে? উই আর ট্রাইং টু লার্ন ইংলিশ, ঠিক আছে? এটা জানি, ওকে। তারপর হচ্ছে, আচ্ছা, তারপর হচ্ছে আহ আমি ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি। দেখেন এখানে আমি ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি, এটা ইংরেজি হবে আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করছি বা চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রেট চিলড্রেন, ঠিক আছে? এখন এই যে এখানে একটা সেন্টেন্স আছে, আমি কিছু করার চেষ্টা করছি, এখন এখানে যদি আমি বলি তারা কিছু করার চেষ্টা করছে, তাহলে কি হবে? তারা কিছু করার চেষ্টা করছে, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? তারা, They are trying. there are হ্যাঁ দে আর, there are They are, they are trying to do something. দে আর ট্রাইং টু ডু সামথিং, তারা কোনো কিছু করার চেষ্টা করতেছে, ঠিক আছে? আচ্ছা, আমি পড়ার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু রিড, আমি পড়ার চেষ্টা করতেছি। ওকে, নেক্সট যেই রুলস রুলসটা আছে সেটা হচ্ছে আমি শুনেছি যে, আচ্ছা আমি শুনেছি এতটুকুর ইংরেজি কি হবে? আমি শুনেছি, আই হ্যাভ হিয়ার্ড, ঠিক আছে? এখানে কোন টেন্সটা হয়েছে? আমরা টেন্সের ক্লাস করছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা। B3. তাহলে আমি গিয়েছি, এটার ইংরেজি কি হবে? I I have have gone. gone. আমি এসেছি, I have I have come. come. আই হ্যাভ কাম। আচ্ছা, আমি খেয়েছি, I have I have. eaten. আই হ্যাভ ইটেন। তাহলে সেই একই রুলস অনুযায়ী এখানে কি হয়েছে? আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি, দ্যাট, যে, আমি শুনেছি যে। আচ্ছা, এখানে আমরা একটু স্ট্রাকচার অনুযায়ী কিছু বাংলা বাক্য প্র্যাকটিস করি। আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখো, বা আমি শুনেছি তুমি ইংরেজি শিখো, তাহলে কি হবে? আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, আমি শুনেছি যে তুমি ইংরেজি শেখো। তারপরে
আমি এখানে সরেয়া হবে একটা। আচ্ছা, এখানে একটা সরেয়া হবে। আমি শুনেছি তুমি ট্র্যাডিশনাল পছন্দ করো। আচ্ছা, এটা একটা টাইপিং এ ভুল হয়েছে, আমরা নেক্সট চলে যাই। এটা হচ্ছে আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল। তুমি ভালোভাবে পড়াশোনা করো। আমি শুনেছি যে তুমি কঠোর পরিশ্রম করো বা কঠোর কাজ করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড। ঠিক আছে, ইউ ওয়ার্ক হার্ড, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে এটা প্রথমে ওয়ার্ক ইউ ওয়ার্ক হার্ড। তুমি কঠোর পরিশ্রম করো। ঠিক আছে, ইউ ওয়ার্ক হার্ড। তারপর হচ্ছে আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। ঠিক আছে, এটাও ছিল আমাদের আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, এই স্ট্রাকচারটা। ঠিক আছে, শিক্ষার্থীদের, আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার। আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়াস্ট ইউর টাইম। আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো। ঠিক আছে, নেক্সট রুলটা দেখেন, এটা খুবই সিম্পল একটা রুলস, খুবই ছোট। ঠিক আছে, কিন্তু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা অনেক বাক্য বা আমাদের প্রতিদিনের অনেক কথাই বলতে পারবো। রুল নাম্বার 7 দেখেন কি আছে। নো নিড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নো নিডের পরে আপনি একটা ভার্ব দিবেন, কিন্তু তার আগে একটা আপনি প্রিপোজিশন ইউজ করবেন, সেটা হচ্ছে টু। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখে নিই এখানে কি আছে। বলার দরকার নেই, এটা ইংরেজি কি হবে? নো নিড টু টেল। আচ্ছা, অপেক্ষা করার দরকার নেই, একটু বলুন তো এটা কি হবে? অপেক্ষা করার দরকার নেই। No need to wait. আচ্ছা, রান্না করার দরকার নেই। No need to cook. লেখার দরকার নেই। No need to write. নো নিড টু রাইট। দাঁড়ানোর দরকার নেই। No need to stand. আচ্ছা, দেখেন এইভাবে করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অনেক বাক্য আমাদের, অনেক সেন্টেন্স আমরা বলতে পারি। বসার দরকার নেই, নো নিড টু সিট। খাওয়ার দরকার নেই, নো নিড টু ইট। যাওয়ার দরকার নেই, নো নিড টু গো। শেখার দরকার নেই, নো নিড টু লার্ন। রান্না করার দরকার নেই, নো নিড টু কুক। ঠিক আছে, দেখেন এইভাবে আমরা স্ট্রাকচার ওয়াইজ ইংরেজিতে খুব দ্রুত সময়ে, অল্প সময়ে কথা বলতে পারবো। আচ্ছা, রুল নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, যেটা আমি আমার ভিডিও তো আমি বলেছিলাম। এটা হাউ অফেন মানে হচ্ছে কত সময় পর পর, কত দিন পর পর। ঠিক আছে, এটা হচ্ছে একটা সময়ের ডিউরেশনকে বোঝায়, যে কত সময় পর পর বা কতদিন পর পর, এরকম অর্থ দেয় হাউ অফেন। ঠিক আছে, আপনি অলরেডি একটা কোশ্চেন মেক করবেন, তার আগে আপনি হাউ অফেনটা ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এটা আমরা একটু কিভাবে করতে পারি দেখেন। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, প্রথমে দেখেন, বলেন তো তুমি ভাত খাও, এটার ইংরেজি কি? তুমি ভাত খাও। You ইউ eat ইট rice. ইউ, দেখেন আমি ইউ এখানে ইট রাইস। লিখি ইউ ইট রাইস। এটার বাংলা হচ্ছে কি? তুমি ভাত খাও। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা এখন ইন্টারোগেটিভ করবো। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো। তুমি কি ভাত খাও, কোশ্চেনটা কি হবে? তুমি কি ভাত খাও? ডু ইউ Do ইট you রাইস? eat? দেখেন, ডু ইউ ইট রাইস। এখন আপনি যে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করছেন, এটার আগে জাস্ট একটা হাউ অফেন ইউজ করেন, তাহলে কি হবে? যদি আমরা হাউ অফেনটা ইউজ করি তাহলে এটার বাংলা অর্থ দাঁড়াবে যে তুমি কত সময় বা কত দিন পর পর বা কত সময় পর পর ভাত খাও। ঠিক আছে, তাহলে আমরা পুরা কমপ্লেক্স সেন্টেন্সটা যদি বলতে চাই তাহলে কি হবে? হাউ অফেন ডু ইউ ইট রাইস। ডু ঠিক ইট। একইভাবে দেখেন, এই যে হাউ অফেন এর অর্থটা বাদ দিয়ে জাস্ট এখানে এতটুকু দেখেন তো, ডু ইউ এক্সারসাইজ, এটার বাংলা কি? ডু ইউ এক্সারসাইজের বাংলা কি? তুমি কখন ব্যায়াম তুমি করো? না, তুমি কি, এটা হচ্ছে কোশ্চেন একটা, এটা এটা তুমি কি ব্যায়াম ব্যায়াম ইন্টারোগেটিভ করো? করো? ঠিক আছে। তুমি কি ব্যায়াম করো, তাহলে আমরা এটার ব্যায়াম। সাথে অ্যাড করব কি? হাউ অফেন। তাহলে এটার ওকে। বাংলা অর্থটা এখন কি দাঁড়াবে বলতে পারবেন? তুমি কত সময় তুমি পর পর ব্যায়াম কদিন করো? পর পর তুমি ব্যায়াম কত করো? সময় পর পর বা কত দিন পর পর তুমি ব্যায়াম করো। বোঝা গেছে? খুবই সিম্পল। আমরা যেহেতু টেন্স করে আসছি, আমরা প্রিপোজিশন করে আসছি, আদার আমরা ওয়ার্ড করে আসছি, ভার্ব শিখে আসছি, তাহলে আমাদের ক্ষেত্রে এগুলা খুব বেশি কঠিন হবে না। তারপর দেখেন এখানে, তুমি এই যে এটা একটু দেখেন, তুমি কতদিন পর পর তোমার বাবা মায়ের সাথে দেখা করো। দেখেন এখানে এই হাউ অফেনটাকে আমরা যদি সরায় রাখি, জাস্ট আমরা যদি বলি তুমি কি তোমার বাবা মায়ের সাথে দেখা করো, কোশ্চেনটা ইন্টারোগেটিভ, ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, অথবা ডু ইউ মিট ইউর প্যারেন্টস, তুমি কি তোমার বাবা মায়ের সাথে দেখা করো বা সাক্ষাৎ করো, তাহলে আমরা কি বলতে পারি?
হাউ অফেন যদি এখানে অ্যাড করি, এখানে যদি আমি হাউ অফেন অ্যাড করি, হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, তুমি কত দিন পর পর বা কত সময় পর পর তুমি তোমার বাবা মায়ের সাথে দেখা করো। কত সুন্দর, জাস্ট আপনি একটা হাউ অফেন ইউজ করে দিবেন। দেখেন, ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কি তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো? হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো, ঠিক আছে? ডু ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাও? হাউ অফেন ডু ইউ গো টু ঢাকা, তুমি কতদিন পর পর ঢাকা যাও, ঠিক আছে? তারপর দেখেন, আমি যদি বলি তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল, হাউ অফেন ডু ইউ প্লে ফুটবল, তুমি কতদিন পর পর ফুটবল খেলো। এখানে বারবার আমি সাবজেক্ট ইউ না রেখে আমি যদি সাবজেক্ট কারো নাম দিয়ে দিই তাহলে কি হবে? গতকাল আমি এই কথাটা আপনাকে বলছিলাম, সুরাইয়াপুকে আমি বলছিলাম গত ক্লাসে এই কথাটা। এখানে আমি এটা মুছে দিব, ঠিক আছে? এটা মুছে দিয়ে আমি একটু বলতে চাই যে, সুরাইয়াপু বলেন তো, যে রানা ভাত খায়, তাহলে এটার ইংরেজি কি হবে? আমি গতকালকে বলছিলাম আপনাকে, এটার ইংরেজিটা বলেন, রানা Eat ভাত rice. খায়। রানা ইটস রাইস, রানা ভাত খায়। Yes. এখন আমি যদি এটা কোশ্চেনে নিতে চাই তাহলে কি হবে বলেন তো? যদি আমি এটা কোশ্চেনে নিতে চাই, রানা কি ভাত Does খায়? Rana হ্যাঁ হ্যাঁ বলেন, ডাজ রানা does ইট রাইস, ডাজ রানা ইট রাইস। এখন আপনি আমাকে একটু বলেন, এই ডাজ রানা ইটের সাথে আমি যদি হাউ অফেন অ্যাড করি তাহলে এটার বাংলা বাক্য কিরকম হবে? যে রানা কতদিন পর পর বা কত সময় পর পর ভাত খায়, ঠিক আছে? এখন আমি যদি বলি রানা কি ফুটবল খেলে তাহলে কি হবে ইংরেজি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে? does Rana প্লে play ফুটবল। football? ডাজ রানা প্লে ফুটবল। এখন আমি আপনাদেরকে বললাম যে আপনারা একটু আমাকে বলেন যে রানা কতদিন পর পর ফুটবল খেলে, এটার ইংরেজি কি হবে? How often হাউ does Rana ডাজ রানা প্লে ফুটবল? বুঝা গেছে? খুবই সিম্পল, ঠিক আছে? যেহেতু আমরা টেন্স করে আসছি, আমরা আদার কিছু গ্রামাটিক্যাল নিয়ম করে আসছি, তাহলে এখানে আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আপনি প্রথমে একটা কোশ্চেন মেক করবেন, তারপরে আপনি এটার সাথে একটা হাউ অফেন ইউজ করে দিবেন, ঠিক আছে? দেখেন, এরপরে কিছু আছে, আমরা যদি একটু এটা দেখি, দেখেন এই যে শেষের যে বাংলা বাক্যটা আছে, তুমি চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও, হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, তুমি কি ডাক্তারের কাছে চেক আপের জন্য যাও? হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, তুমি কতদিন পর পর বা কত সময় পর পর ডাক্তারের কাছে চেক আপের জন্য যাও। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে ক্লিয়ার। দেখেন, রুল নাম্বার 9, এটা খুবই একটা ইফেক্টিভ ইম্পর্টেন্ট। আমি এখানে যতগুলো রুলস আপনাদেরকে দিছি কথা বলার জন্য, এগুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের অনেক বেশি নিয়ম শেখার দরকার নাই, আমরা খুব অল্প কয়টা নিয়ম শিখবো, পরিমাণে খুব কম শিখবো, এবং বলার ক্ষেত্রে আমরা বেশি বলতে পারবো, ঠিক আছে? বেশি শিখে না পারার দরকার নেই, কম শিখে পারার দরকার আছে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা কোনো কিছু করতে পারবো ইন ফিউচারে, ঠিক আছে? তাহলে আমরা সেক্ষেত্রে একটা স্ট্রাকচার ইউজ করবো, সেটা হচ্ছে আই উইল বি এবল টু প্লাস ভার্ব ওয়ান দিবেন, এখানে টু প্লাস বি ওয়ান দিবেন, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে? টু প্লাস বি ওয়ান, তাহলে আমরা যে বলতে বলতে পারি যে আমি করতে পারবো, আই উইল বি এবল টু। আচ্ছা, আমি যেতে পারবো, তাহলে কি হবে? আই উইল বি এবল টু গো। আচ্ছা, আমি গো। লিখতে পারবো, আমি লিখতে পারবো, কি হবে? able আই উইল এবল টু রাইট। আই উইল I বি will এবল টু রাইট, আমি able লিখতে পারবো। আমি আমি ফুটবল খেলতে পারবো, ইংরেজি বলেন। আই উইল বি এবল টু be প্লে able ফুটবল। আই উইল বি এবল টু প্লে ফুটবল, ঠিক আছে? আমি ঢাকা যেতে পারবো। আই উইল বি এবল I টু গো will টু ঢাকা। আচ্ছা, এখন আমাকে বলেন, আপনি যদি এই যে আমি ঢাকা যেতে পারবো, এখন আমি যদি বলি আমি ঢাকা যেতে পারবো না, তখন আপনি কি করবেন? জাস্ট উইলের সাথে একটা নট যুক্ত করে এটাকে ওন্ট বানাবেন, ঠিক আছে? উইলের সাথে আপনি কি করবেন? একটা নট যুক্ত করবেন, এখানে আগের মতো এই যে উইলটা আছে, এই যে এটা হচ্ছে উইল, এটার সাথে একটা নট যুক্ত করে আপনি বলবেন হচ্ছে ওন্ট, ওন্ট, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি টি, ওন্ট, এটা আপনি বলবেন হচ্ছে ওন্ট। তাহলে আমি যদি বলি আমি ঢাকা যেতে পারবো না, তাহলে কি হবে? আই ওন্ট টু বি এবল want টু গো টু ঢাকা। to go to আচ্ছা, আমাকে একজন বলেন আগে, এটা কি হবে? আই আই I ওন্ট টু want to be এবল টু গো টু Dhaka. ঢাকা, এখানে যা আছে তাই থাকবে, জাস্ট ওন্ট হবে, উইলের সাথে নট দিয়ে আমরা ওন্ট করে দিব। দেখেন, এখানে আছে আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। আমি যদি বলতে চাই যে আমি আসতে পারবো না, আমাকে কেউ ইনভাইট করেছে, ঠিক আছে? আমি বললাম যে আমি আসতে পারবো না, তখন কি বলবেন আপনারা, কি বলবেন?
I won't be able to come. আই ওয়ন্ট বি এবল টু কাম, বুঝা গেছে? আচ্ছা, এই যে এখানে দেখেন প্র্যাকটিসটা এখানে আছে। আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু কাম। খুবই